আচ্ছা, আজকে আমাদের টপিক হলো স্ট্যাবিলিটি। এটা চ্যাপ্টার 6 এ আমাদের আমাদের যে রেফারেন্স বইটা দিছি আমি তোমাদের চ্যাপ্টার 6 এ, বুঝছো? তো তোমরা জানো যে আজকেই ফিজিক্যাল লাস্ট ক্লাস, আর আরেকটা ক্লাস যেটা হবে সেটা আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিব। লেকচারটা এইটাই লেকচার, স্টেডি স্টেট এরর। তো ওইটা তোমরা একটু ক্লাসটা দেখে নিবা, বুঝছো? ওইখানে আমি একবার ফুললি খুব ভালোভাবেই বুঝাইছি। সো এটা তোমাদের প্রবলেম হবে না, একবার দেখলেই তোমরা ওই ক্লাসের মতোই তোমাদের ওটা বুঝে যাবে। ঠিক আছে? তো আমি ওটা ভিডিওটা তোমাদের দিয়ে দেবো। কালকে ভিডিওগুলো এখনো দিতে পারিনি আমি যদিও, কিন্তু এই আজকে রাতের মধ্যে তোমাদের সব ভিডিওগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে? তো নর্মালি এই স্ট্যাবিলিটি চ্যাপ্টারটা পড়ার আগে যে জিনিসটা কনসেপ্টটা একটু জানা দরকার আছে সেটা হলো পোলস এন্ড জিরোস, এই দুইটা ভ্যালু। এটা যে কোনো ট্রান্সফার ফাংশনে পোলস এন্ড জিরোস দুইটা ভ্যালু আছে। এই ভ্যালু দুইটা আগে আমরা একটু জেনে নিই। যে মনে করো যে কোনো ট্রান্সফার ফাংশনকে আমরা যদি তোমার ভগ্নাংশ আকারে প্রকাশ করি, বুঝছো? ভগ্নাংশ আকারে প্রকাশ করি, সাপোজ যেমন ভগ্নাংশ মানে তো বুঝো যে নিউমারেটর এবং ডিনোমিনেটর থাকে, বা লব বা হর থাকে। ঠিক আছে? তো ওই নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে উপরের ভ্যালুগুলোকে একটা বলে আর নিচের ভ্যালুগুলোকে একটা বলে। যেমন তোমার নিউমারেটর এবং ডিনোমিনেটরকে যদি আমি এইভাবে প্রকাশ করি, উৎপাদক আকারে প্রকাশ করি, এস মাইনাস এম ওয়ান, এস মাইনাস এম টু। ঠিক আছে? এই ভ্যালুগুলাই তাহলে এম ওয়ান এম টু, এই ভ্যালুগুলা হলো জিরোস। আর এই নিচের যে ভ্যালুগুলা এন ওয়ান এন টু, এই ভ্যালুগুলোকে বলা হয় পোল। তো পোলের সংজ্ঞা যদি আমরা বলি, পোলের সংজ্ঞাটা হবে এরকম যে দ্য ভ্যালু অফ এস দোজ মেক্স দ্য ট্রান্সফার ফাংশন ইনফিনিটি আর কল্ড পোলস অফ দ্য সিস্টেম। তার মানে হলো এস এর যে ভ্যালুগুলা, এস এর যে ভ্যালুগুলা ট্রান্সফার ফাংশনকে ইনফিনিটি করে দেয়। তোমরা জানো যে ইনফিনিটি মানে হলো কোনো একটা ভগ্নাংশে যদি আমি জিরো দিয়ে ভাগ দিই, কোনো একটা ভগ্নাংশ বা যে কোনো ভ্যালুকে তুমি এ হোক বি হোক 1000 হোক 20,000 হোক, যে কোনো ভ্যালুকে তুমি যদি জিরো দিয়ে ভাগ দাও, ঠিক আছে? জিরো দিয়ে ভাগ দিলে কি সেটা ইনফিনিটি হয়ে যাবে। সামথিং বাই জিরো ইজ ইনফিনিটি। আর জিরোকে যদি তুমি যা কিছু দিয়ে ভাগ দাও সেটা জিরোই থাকে। জিরোকে যদি তুমি 10⁻³ দিয়েও ভাগ দাও তাও সেটা জিরোই হবে। সো জিনিসটা মাথায় রাখবা যে স্যার যে কোনো ভগ্নাংশকে যদি আমি ইনফিনিটি করতে চাই তাহলে আমার নিচে শূন্য করতে হবে, আর যদি যে কোনো ভগ্নাংশকে যদি আমি শূন্য করতে চাই তাহলে আমার উপরে ভ্যালুগুলোকে শূন্য করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, ট্রান্সফার ফাংশনকে আমরা এন এস আর বাই ডিএস দিয়ে প্রকাশ করছি এই কারণে। এন মানে নিউমারেটর, মানে লব, ভগ্নাংশের লব। আর ডি মানে হলো ডিনোমিনেটর বা ভগ্নাংশের তোমার কি হর বলি আমরা, যেটাকে বলা হয় ডিনোমিনেটর। তো আমরা যদি এটাকে ইনফিনিটি করতে চাই তার মানে কি হর গুলাকে জিরো করতে হবে, না হর টোটাল পার্টটাকে জিরো করতে হবে। এখন দেখো এই যে আমি ভগ্নাংশ ইয়েতে উৎপাদক আকারে লিখছি, সাপোজ মনে করো আমি এস এর ভ্যালু যদি এন ওয়ান দিই, এস এর পরিবর্তে যদি আমি এন ওয়ান বসাই, তাহলে দেখো এন ওয়ান মাইনাস এন ওয়ান ইকুয়ালস টু শূন্য হয়ে যাবে না? তো শূন্যর সাথে তুমি যাই গুণ করো তাই কিন্তু শূন্য হয়ে যাবে। বাট ঠিক সিমিলারলি তুমি যদি এন এস এর পরিবর্তে এন টু বসাও, তাহলে কি এস এর পরিবর্তে যদি তুমি এন টু বসাও তাহলে এন টু মাইনাস এন টু, এটাও শূন্য হয়ে যাবে না? তাহলে শূন্যর সাথে তুমি যাই গুণ করো নিচের টোটালটা কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে পোল কোনগুলা? স্যার এস এর যেই ভ্যালুগুলা, এস এর একটা ট্রান্সফার ফাংশন ভগ্নাংশের ডিনোমিনেটরে এস এর যে ভ্যালুগুলার কারণে পুরো ট্রান্সফার ফাংশনটা ইনফিনিটি হয়ে যায়। কারণ নিচে যদি জিরো হয়, উপরে ওয়ান থাকুক টু থাকুক যাই থাকুক, সামথিং বাই জিরো ইজ ইনফিনিটি। তো এস এর যে ভ্যালুগুলোর কারণে ট্রান্সফার ফাংশন জিরো হয়ে যায় সেগুলোকে বলা হয় ইনফিনিটি। ট্রান্সফার ফাংশন তোমার ইনফিনিটি হয়ে যায় সেগুলোকে বলা হয় তোমার পোলস। আর জিরোস কোনগুলা? জিরোস হলো তোমার এই ট্রান্সফার ফাংশনের নিউমারেটর, এই যেমন এম ওয়ান এম টু, যে ভ্যালুগুলোর কারণে ট্রান্সফার ফাংশন জিরো হয়ে যায় সেগুলোকে বলা হয় তোমার জিরোস, পোলস আর জিরোস। তো আমাদের স্ট্যাবিলিটির জন্য বেসিক্যালি পোলসটাই দরকার বেশি, কারণ কোনো কিছু যদি জিরো হয়ে যায় সেটা তো আনস্টেবল হয়ে যায় না। কোনো একটা রেসপন্স, কোনো একটা আউটপুট যদি জিরো হয়, কোনো তুমি একটা সিগন্যাল দিলা তার আউটপুট জিরো, সেটা কিন্তু আনস্টেবল না। স্ট্যাবিলিটি মানে হলো স্থিতিশীলতা। তো কিন্তু যদি ইনফিনিটি হয়ে যায় সেটা কিন্তু অদ্ভুত আচরণ করে, তার রেসপন্সটা মনে করো তুমি 2 ভোল্ট দিলা আউটপুটে 100 ভোল্ট পাচ্ছ, ঠিক আছে? তখন কি আউটপুট শর্ট সার্কিট হয়ে যাচ্ছে।
ওইটা হলো আনস্টেবল কন্ডিশন। তো আমাদের যে কোনো সিস্টেম, একটা সিস্টেম দেখে ম্যাথমেটিক্যালি, ডেফিনেটলি ম্যাথমেটিক্যালি একটা সিস্টেম দেখে সেটা কি স্টেবল নাকি আনস্টেবল সেইটা ডিফাইন করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আজকে আমরা দেখবো, বুঝছো? তো সবার আগে আমাদের পোলসটা জেনে গেলাম যে স্যার ভগ্নাংশের হরে উৎপাদকের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হলো বেসিক্যালি পোল, বুঝতে পারছো? তাহলে যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে একটা এক্সাম্পল আকারে এখানে প্রকাশ করা হচ্ছে, খেয়াল করে দেখো। এখানে মনে করো একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে gs ইকুয়ালস টু s প্লাস 1 s প্লাস 2 ডিভাইডেড বাই s প্লাস 1 s প্লাস 3। তার মানে হলো যে দেখো এখানে আমাকে তো হরকে জিরো করতে হবে, এই হরকে জিরো করতে হবে। তাহলে আমি হরকে জিরো করলাম, জিরো করার পর এস এর যে সহগুলো কি ভ্যালু কি পাবো, এখানে এস এর উৎপাদক কি পাবো, জিরো। এখানে এস এর উৎপাদক কি পাবো, s ইকুয়ালস টু -1। এখানে s ইকুয়ালস টু কত পাবো, s ইকুয়ালস টু -3। তাহলে এই যে s ইকুয়ালস টু 0, -1, -3 এগুলো হলো পোল ট্রান্সফার ফাংশনের। ক্লিয়ার? এগুলাই হলো তোমার ওই ট্রান্সফার ফাংশনের কি পোলস। কারণ এই ভ্যালুগুলোর যে কোনো একটা তো তুমি যদি বসাও ট্রান্সফার ফাংশনে, তুমি যদি সাপোজ s এর ভ্যালু -3 বসাও, -3 বসলে এখানে কত আসবে, এটা -3 বসবে, এটা -3 প্লাস 1 তাহলে -2 আসবে। কিন্তু এইখানে -3 প্লাস 3 ইকুয়ালস টু কি শূন্য হবে। তো শূন্যর সাথে তুমি এটা -2 -3 এগুলো যাই গুণ করো, শূন্যর সাথে তুমি -3 -2 তুমি যাই গুণ করো সেটা কি হবে, শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? তো তখন যদি শূন্য হয়ে গেল, তো এটা আলটিমেটলি ট্রান্সফার ফাংশনের ভ্যালু কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইটা হলো পোল। আশা করি বুঝতে পারছো যে যে কোনো ট্রান্সফার ফাংশনে হরে এস এর ভ্যালুগুলোকেই আমরা পোলস বলবো। এখন একটা প্লটিং এ খেয়াল করে দেখো যে স্টেবল সিস্টেমের কন্ডিশনটা কি। যে একটা সিস্টেম যে স্টেবল আমরা সেটা কিভাবে বুঝবো, বা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে বুঝবো। এই যে পোলগুলো আছে না, আমরা যে পোলগুলো দেখলাম, এই পোলগুলো কখনো তোমরা জানো যে স্যার নরমালি দুই রকমের আছে কমপ্লেক্স নাম্বারে, দুইটা এক্সিস আছে, এক্স এক্সিস ওয়াই এক্সিস। এক্স এক্সিসে রিয়েল নাম্বার থাকে এবং ওয়াই এক্সিসে ইমাজিনারি নাম্বার থাকে, তাই না? তোমরা এটা কমপ্লেক্স নাম্বারে পড়ছো ম্যাথমেটিক্সে। এক্স এক্সিসে রিয়েল নাম্বার থাকে আর ওয়াই এক্সিসে কি ইমাজিনারি নাম্বার থাকে। তো বা ইমাজিনারি পার্ট থাকে, কোনো কমপ্লেক্স নাম্বারে ইমাজিনারি পার্টটা কি ওয়াই এক্সিসে বরাবর থাকে। তো সেই ক্ষেত্রে কন্ডিশনটা হলো স্টেবল সিস্টেমের কন্ডিশন একটাই, যে কোনো পোলি, যেহেতু যদি ইমাজিনারি সাইডকে আমি এটা ধরি, এই পাশটা হবে আমার রাইট হ্যান্ড সাইড বা আমার হাতের ডান সাইড, এই পুরা পাশটা হবে আমার হাতের ডান সাইড, আর এই পুরা পাশটা হবে আমার কি হাতের বাম সাইড। যদি কোনো একটা সিস্টেমকে স্টেবল হতে হয়, তার কোনো পলি রাইট হ্যান্ড সাইডে থাকতে পারবে না, তার কোনো পলি রাইট হ্যান্ড সাইডে থাকতে পারবে না। এই একটাই হলো শর্ত। স্টেবল সিস্টেম ডিফাইন করার শর্ত হলো, যদি সিস্টেমটাকে স্টেবল হতে হয় তাহলে সেই সিস্টেমটার পোল গুলাকে আমাকে লেফট হ্যান্ড সাইডে থাকতে হবে। তার মানে পোল গুলোর ভ্যালু প্লাস মাইনাস থাকতে হবে, -1 -2 -3। ঠিক আছে? এতে এর কারণ কি? এর কারণ হলো তোমরা জানো যে স্যার তোমাদের একটা সূত্র ফার্স্টের দিকে পড়ছো, অবশ্যই মনে আছে, e টু দি পাওয়ার -at ut, ঠিক আছে, ইকুয়ালস টু 1/s প্লাস a, তাই না? 1/s প্লাস a। এখানেও খেয়াল করে দেখো, এখানেও কিন্তু s এর সাথে প্লাস a আছে। প্লাস a মানে যদি আমি এখানে s এর ভ্যালুটা বের করতে চাই তাহলে s ইকুয়ালস টু -a হবে। s ইকুয়ালস টু কি -a হবে। তার মানে এই যে এখানেও দেখো নেগেটিভ, নেগেটিভ মানে কিন্তু লেফট হ্যান্ড সাইডে হাতের বাম পক্ষে। এবং তোমার এক্সপোনেনশিয়াল ভ্যালু তুমি যদি পজিটিভ দিকে দাও, কোনো একটা ভ্যালু যদি পজিটিভ হয়, মনে করো e টু দি পাওয়ার 12, দেখবা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা যেটা অনেক বড় ভ্যালু চলে আসে, ইনফিনিটির কাছাকাছি ভ্যালু চলে আসে। তো কোনো আউটপুট যদি ইনফিনিটির কাছাকাছি আসে তার মানে সিস্টেমটা স্টেবল। স্টেবল না, সিস্টেমটা আনস্টেবল। সো স্টেবল হতে হলে অবশ্যই সেটা জিরোর কাছাকাছি আসতে হবে। এর জন্য এই পোল গুলা কখনোই রাইট হ্যান্ড সাইডে থাকতে পারবে না। কন্ডিশন একটাই যে স্যার পোল গুলা কখনোই রাইট হ্যান্ড সাইডে থাকতে পারবে না। যেমন এখানে দেখো যে বলছে যে when
নো পোল ইজ ইন দ্য রাইট হ্যান্ড সাইড দ্য সিস্টেম ইজ স্টেবল, মানে এই সাইডে কোনো প্রকার পোল থাকতে পারবে না। তো পোলগুলোকে নর্মালি এরকম স্টার দিয়ে প্রকাশ করা হয়, এই পোল জিরো প্লটে স্টার দিয়ে নর্মালি প্রকাশ করা হয়। তো একটু একটু দেখবা সামনে আমরা একটা দুটো এক্সাম্পল করলে তখন একটু বুঝতে পারবো যে কিভাবে স্যার আসলে স্ট্যাবিলিটিটা বের করা হয়। ঠিক আছে, তো খেয়াল করে দেখো যে স্যার কোনো পোলই আমাকে কি রাইট হ্যান্ড সাইডে থাকতে পারবে না। তার মানে পোলের রাইট হ্যান্ড সাইডে থাকতে হলে কি পোলগুলো হবে পজিটিভ, কারণ এটা তো এক্স অ্যাক্সিসের জন্য পজিটিভ 1 2 3 4, কিন্তু এই দিকে যত যাবা তখন কি তোমার এক্স অ্যাক্সিসের জন্য কি সেটা নেগেটিভ আসবে। ক্লিয়ার? তো ঠিক সিমিলারলি দেখো বলছে যে when no pole is on the right hand side the system is stable, মানে কোনো পোল যখন রাইট হ্যান্ড সাইডে থাকবে না সেটা হলো সিস্টেমটা কি হবে, স্টেবল হবে। কারণ যখন পোল রাইট হ্যান্ড সাইডে থাকে তখন কি সিস্টেমের আউটপুট বা রেসপন্সটা ই টু দি পাওয়ার পিটি, পি মানে হলো এখানে পোলের ভ্যালু, পোলের ভ্যালু যখন পজিটিভ হয়, পোলের ভ্যালু যখন পজিটিভ হয় তখন এই আউটপুটটা আমার টেন্ডস টু ইনফিনিটি ভ্যালু হয়ে যায়, যেটা হলো একটা আনস্টেবল সিস্টেমের কি কন্ডিশন। আনস্টেবল সিস্টেমের আউটপুটটা ইনফিনিটি হবে বা ইনফিনিটির কাছাকাছি হবে। ক্লিয়ার? এই কারণে হলো বেসিক্যালি পোলের ভ্যালুটা আমার কি কি করতে পারবে না, আমার পোলের ভ্যালুটা রাইট হ্যান্ড সাইডে থাকতে পারবে না, বা রাইট হ্যান্ড সাইডে হলে সিস্টেমটাকে আমরা বলতে পারবো সিস্টেমটা আনস্টেবল, ওই পয়েন্টে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। তো সিস্টেমের স্ট্যাবিলিটি সবসময় এর পোলগুলা কি আমার লেফট হ্যান্ড সাইডে থাকতে হবে। তো এখন এটা কিভাবে বের করবো, একটা সিস্টেম দেখে কিভাবে আমরা বুঝবো যে স্যার এই পোলগুলা কি সিস্টেমে মানে স্টেবল না আনস্টেবল, সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল, বা পোলগুলা কি লেফট হ্যান্ড সাইডে আছে না বা রাইট হ্যান্ড সাইডে আছে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা একটা ট্যাকটিক আছে। ট্যাকটিক বলতে একটা প্রসেস আছে, এই প্রসেসটাকে বলা হয় রাউথ হার্ডউইস ক্রাইটেরিয়া। রাউথ হার্ডউইস ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া বলতে এর প্রসেসে একটা টেবিল তৈরি করতে হয়, একটা রাউথ টেবিল তৈরি করতে হয় এবং সেই টেবিল থেকে ডিসিশন নেওয়া লাগে। টেবিলটা খুব ভালো করে দেখবা কিভাবে তৈরি করি, এবং এই টেবিলটা তৈরি করতে পারলে আর কোনো সমস্যা না, একেবারেই ইজি জিনিসটা। শুধু টেবিলের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি যখন বলবো খুব মনোযোগ সহকারে দেখবা, এবং একটা আমরা এক্সাম্পল আজকে দেখবো, এবং একটা বাড়ি কাজও থাকবে তোমার। বুঝতে পারছো? সো এক্সাম্পলটা দেখার আগে আমরা দেখি যে কিভাবে রাউথ টেবিল তৈরি করতে হয়। রাউথ টেবিলটা যে তৈরি করতে পারলে আমাদের ডিসিশন নেওয়াটা খুবই ইজি একটা ব্যাপার। তো দেখো যে কোনো ট্রান্সফার ফাংশনের আমাদের যেটা মনে রাখতে হবে যে স্যার ট্রান্সফার ফাংশনের নিউমারেটর নিয়ে আমাদের কাজ নাই। নিউমারেটর বলতে লব নিয়ে আমাদের কাজ না, আমাদের কাজ কি, আমাদের কাজ হলো হর নিয়ে, বা ডিনোমিনেটর বলে যেটাকে। তো যে কোনো ট্রান্সফার ফাংশনের হর নিয়ে হলো আমাদের কাজ, কারণ আমরা জানি হরে যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে পোল বলা হয়, কি পোল, পোলস নাম্বার। তো দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে একটা জাস্ট এক্সাম্পল আকার দেয়া আছে, একটা হর একটা এক্সপ্রেশন দেয়া আছে। এখানে দেখো লেখা আছে a0, এখানে a0 a1 a2 a3 a4 এগুলো হলো সহগ, আর s স্কোয়ার s কিউব s টু দি পাওয়ার 4 এগুলো হলো কি চলক, তাই না? আমরা জানি কি ইকুয়েশনের চলক আর সহগের মধ্যে তো পার্থক্য বোঝো, যে জিনিসটা কনস্ট্যান্ট সেটা হলো সহগ, আর যে জিনিসটা পরিবর্তনশীল সেটা হলো চলক। তো এখানে চলক হলো এস। তো খেয়াল করে দেখো এখানে এস এ কিন্তু কয়েকটা ঘাত আছে। প্রথমে হলো a0 যেখানে এস নাই বলতে এখানে s ইকুয়ালস টু 0, এস এর ঘাত হলো 0। এখন s0 ইকুয়ালস টু কিন্তু যে কোনো কিছুর তুমি সূচক যখন 0 হবে তাহলে s0 ইকুয়ালস টু 1, তার মানে এখানে অ্যাকচুয়ালি s0 আছে, বাট s0 এর ভ্যালু 1 যেহেতু এখনো লেখা নাই। তো প্রথমে a0 মানে একটা সহগ, তারপরে আছে a1s, তারপরে আছে s2 a2 s3 a3, তারপরে আছে s4 a4। এখানে ম্যাক্সিমাম ঘাত আছে হলো s টু দি পাওয়ার 4, এর ম্যাক্সিমাম ঘাত, তার মানে ম্যাক্সিমাম ঘাত কত 4। তো সবসময় মনে রাখবা এক্সপ্রেশনের বা হরের ম্যাক্সিমাম ঘাত প্রকাশ করে হলো ওই সিস্টেমের কতগুলা পোল আছে, মানে এখানে যখন s টু দি পাওয়ার 4
তার মানে এর চার পোল সংখ্যা হলো 4। ম্যাক্সিমাম ঘাত দেখে বোঝা যায় সেই ট্রান্সফার ফাংশনের পোল কয়টা। যখন s⁴, তার মানে হলো আমাদের পোল হলো বেসিক্যালি 4টা। ঠিক আছে, আমাদের পোল হলো বেসিক্যালি এখানে 4টা। তো আমরা কিভাবে টেবিলটা তৈরি করি সেটা আগে একটু খেয়াল করো, খুবই ইন্টারেস্টিংলি টেবিলটা। আমরা একটু মিউট করি আর কি, যে আসলে একটু মিউট করি। তো টেবিলটা দেখো কিভাবে তৈরি করা হয়। সবসময় মনে রাখবা টেবিল তৈরি এবং এই যে প্রসেসটা একেবারে সবসময় সেম, কোনো চেঞ্জ নাই। সো এই প্রসেসটা যেহেতু উনি তৈরি করছে, এখানে আসলে বলা যাবে না যে স্যার এটা কেন করলাম বা এটার সাথে এটা কেন গুণ করলাম। এটা সূত্রর মতন একটা, সে একটা ক্রাইটেরিয়া বের করছে এবং এইভাবে ইজিলি সিস্টেমগুলোকে স্টেবল না আনস্টেবল এটাকে ইজিলি বের করে ফেলা যায়। তো এখন যেমন আমরা যেমন বীজগণিতের সূত্র পড়ি, এটা অনেকটা ওই রকম। বা আমরা যখন ম্যাট্রিক্সের সূত্র যেমন জানি যে স্যার এটার সাথে এটা গুণ, এটা মাইনাস, এটার সাথে এটা গুণ, এইভাবে বের করতে হয়। তো এরকম এটাও একটা ক্রাইটেরিয়া। তো আমরা সবার আগে যেটা করব যে স্যার এই ম্যাক্সিমাম ঘাত থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখব। ম্যাক্সিমাম ঘাত থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে যাব টেবিলে। যেমন এখানে ম্যাক্সিমাম ঘাত আছে কত, s⁴, তারপরে লিখবো s³, তারপরে লিখবো s², তারপরে লিখবো s1, তারপরে নিচে লিখবো s0। আমি আরেকটু নিচে নামাই দিই। তারপরে নিচে লিখবো কি s0। দেখছো, মানে এক সাইড থেকে শুরু করে, মানে তার ম্যাক্সিমাম ঘাত থেকে শুরু করে আমি একবার নিচ পর্যন্ত চলে যাব। এখানে যদি s⁴ থাকতো ম্যাক্সিমাম ঘাত, তাহলে s⁴ থেকে x⁵, x⁴, 3, 2, 1, 0, মানে যেটা হাইস্ট নাম্বার সেটা থেকে শুরু করব এবং নিচ পর্যন্ত চলে যাব। এখন যেটা করতে হবে আমাকে, প্রথম দুইটা রো তৈরি করতে হবে। প্রথম দুইটা রো তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, এটা এইখান থেকে তৈরি করব। যেমন দেখো s⁴ এর সহগ কত, a4, এটা আগে বসাবো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, s⁴ এর সহগ কি a4, তাহলে এটা বসালাম। তারপরে সহগটা বাদ দিব, ক্যান্সেল। তারপরে সহগটা আমি লিখবো না, বুঝছো? তারপরে সহগটা আমি লিখবো না। তারপরে যেটা s² এর সহগ কি a2, সেটা আবার লিখবো। তারপরে সহগটা বাদ দিব, তারপরে সহগটা লিখবো a0। তার মানে কি করলাম, ম্যাক্সিমাম যে ঘাত আছে, ম্যাক্সিমাম ঘাতের কি প্রথমে তার সহগটা লিখলাম, ঠিক আছে? তারপর একটা বাদ, তারপরেরটার আবার সহগ, তারপর একটা বাদ, তারপর একটা সহগ, মানে একটা নিব একটা বাদ দেব, একটা নিব একটা বাদ দেব। এইভাবে হলো প্রথম রোটা তৈরি করব। দ্বিতীয় রোটা কিভাবে তৈরি করব, স্যার যেগুলো বাদ দিছি সেগুলো লিখবো। যেমন এই দেখো a3, তারপরে আরেকটা বাদ দিছি a1, এবং যদি এরপরে না থাকে তাহলে 0। এইভাবে হলো আমাকে দুইটা রো কমপ্লিট করতে হবে। আমি আবারও বলি, প্রথম হলো প্রসেসটা হলো যে স্যার ম্যাক্সিমাম যে ঘাত আছে, মানে এখানে ম্যাক্সিমাম ঘাত আছে কত, s⁴, ম্যাক্সিমাম ঘাত থেকে শুরু করে, হ্যাঁ, ততগুলা রো বানাবো। s⁴, 3, 2, 1, 0, একবারে 0 পর্যন্ত, s⁴ পর্যন্ত ততগুলো আমি রো তৈরি করব। আচ্ছা, তৈরি করলাম, ভালো কথা। তৈরি করার পরে যেটা হবে আমাকে, স্যার এই ততগুলা রোকে এখন আমার প্রথম দুইটা রো তৈরি করতে হবে। প্রথম আমি দুইটা রো কিভাবে তৈরি করব, সবসময় প্রথম দুইটা রো তৈরি করার জন্য সবার আগে ম্যাক্সিমাম যে ঘাত আছে এর সহগ কত আগে আমাকে এটা বের করতে হবে। এর সহগ হলো স্যার s⁴, এটা আমি বসাবো। তারপর একটা বাদ দিয়ে দিব, তারপর একটা আমি বসালাম, একটা অ্যাভয়েড করব। তারপর একটা সহগ কত a2 বসালাম, তারপর একটা বাদ দিয়ে দিব, তারপর একটা সহগ বসাবো। তিনটা সহগ আমি বসালাম। এখন পরের রোটা আমি কিভাবে তৈরি করবো, যেগুলো আমি বাদ দিছিলাম সেগুলো আমি লিখবো। যেমন এখানে a3, ঠিক আছে, তারপর হলো আমি বাদ দিছি a1,
তারপর যেহেতু নাই সহগ শেষ, তাহলে এটা কি লিখবো আমি 0 দিয়ে আমি দুইটা রো কমপ্লিট করে দেবো। এখন মজার ব্যাপার হলো স্যার আমি তো দুইটা রো এখান থেকে একবার রেডিমেড তৈরি করে ফেললাম, এখন নিচের রো গুলো আমি কিভাবে তৈরি করব? এখন নিচের রো গুলা তৈরি করার প্রসেস একটাই প্রসেস, এটা মনে রাখতে পারলে এটা আর কোনো সমস্যা না। কিরকম? সব সময় মনে রাখবা স্যার যে কোনো একটা রো তৈরি করতে হলে, যেমন আমি এই এস স্কোয়ারের এই রোটা তৈরি করব, এই রোটা তৈরি করার জন্য আগের দুইটা রো আমার লাগবে। যে কোনো একটা রো তৈরি করার জন্য আমার আগের দুইটা রো লাগবে। আমি যদি S1 তৈরি করতে চাই তাহলে আমার আগের দুইটা রো S3 আর S2 লাগবে। তার মানে কি প্রত্যেকটা রো তার আগের দুইটা রোর উপর নির্ভরশীল। তার মানে আমি যেটাই তৈরি করতে যাই, যে রোটাই তৈরি করতে যাব এই টেবিলে, তার আগের দুইটা রো আমার লাগবে এবং ওই দুইটা রো ব্যবহার করেই আমি নিচের দিকে ওই রোটা তৈরি করতে হবে। ক্লিয়ার? এখন মজার ব্যাপার হলো যে স্যার আমি এখন কিভাবে তৈরি করব? সবার আগে যেটা চিন্তা করো যে স্যার আমি যখন এস স্কোয়ারটা তৈরি করব তার মানে আমার আগের এই দুইটা রো লাগবে। তো আগের এই দুইটা রোর প্রথম যে কলাম, এটা না, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। প্রথম যে কলামটা হবে, খেয়াল করে শোনো স্যার, এই দুটা রোর প্রথম যে কলামটা, এই যে ফার্স্ট কলামটা হবে হলো রেফারেন্স কলাম। সব ক্ষেত্রে নিয়ম সেম, একেবারে প্রত্যেকটা জায়গায় নিয়ম সেম, রেফারেন্স কলাম। এই রেফারেন্স কলামটা এই রোর, যে রোটা আমি তৈরি করতে যাচ্ছি এস স্কোয়ারের, এটার প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য হবে রেফারেন্স হিসেবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য হবে কি রেফারেন্স হিসেবে। তাহলে প্রথম কলামকে আমি যখন রেফারেন্স কলাম হিসেবে ধরলাম, তাহলে যেটা আমাকে করতে হবে যে স্যার আমাকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। কিরকম? স্যার রেফারেন্স কলামকে ব্যবহার করে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তাহলে দেখো কিভাবে তৈরি করব। যখন আমি প্রথমটার জন্য করব তখন আমার ম্যাট্রিক্সটা হবে এরকম, স্যার রেফারেন্স কলামটা আগে লিখবো A4 A3, রেফারেন্স কলামটা লিখলাম। তাহলে আর দুটাই লাগবে না, আর দুটা ভ্যালু তো লাগবে। তো যেটা আমাকে করতে হবে, আমি যেহেতু রেফারেন্স কলাম একবার নিয়ে নিছি, এইটা আমি আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। এইটা আমি আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। সো আমাকে কি করতে হবে? পরবর্তী কলাম নিতে হবে। পরবর্তী কলামে কি আছে? A2 A1। দেখো এখানে এক্স্যাক্টলি A2 A1 বসাইছে। এটা করার পরে, এই ম্যাট্রিক্সটা তৈরি করার পরে সামনে একটা মাইনাস আসবে এবং রেফারেন্স কলামের যে লোয়েস্ট ভ্যালুটা, এটা দিয়ে ভাগ যাবে। দেখো কয়েকটা কথা বললাম, মানে শুরুতেই জিনিসটা একটু কঠিন মনে হবে, স্যার প্রসেসটা একটু জটিল হয়ে গেল বা অনেকগুলো কথা একসাথে বললেন, বাট জিনিসটা কঠিন না। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো কিভাবে তৈরি করব। স্যার রেফারেন্স কলাম আমি ধরলাম, এইটাকে আমি প্রথমে বসালাম, তাহলে আর দুইটা যে ভ্যালু লাগবে, যেহেতু এটা আমি একবার ব্যবহার করে ফেলছি, এটা আমি আর ব্যবহার করতে পারবো না। তার মানে স্যার আমি অপর দুইটা ভ্যালু এখানে বসালাম। ঠিক আছে, পরবর্তী কলামটা আমি বসালাম। বসানোর পরে ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেল। সামনে আসবে আমার একটা মাইনাস, সামনে আসবে মাইনাস, আর নিচে হবে হলো এই রেফারেন্স কলামের যে লোয়েস্ট ভ্যালুটা, সেটা দিয়ে ভাগ। আচ্ছা, এই B1 B2 এটা কেন লিখছি এটা পরবর্তী লাইনে বুঝবো, এটা এখন বোঝার দরকার নেই, এই পর্যন্ত আমরা রেখে দিই। তো এই প্রথম ভ্যালুটা এটা বের করলাম। এখন দেখো এইটাও ব্যবহার করে ফেলছি কলাম, এই কলামটা ব্যবহার করে ফেলছি। এখন এই পরবর্তী ভ্যালুটা কিভাবে বানাবো? ওই যে বললাম রেফারেন্স কলাম সবার জন্য রেফারেন্স, তার মানে এই A4 A3 আবার বসাবো। এটা তো আমি এখন ব্যবহার করে ফেলছি এই কলাম দুইটা, তার মানে পরবর্তী কলামটা কি আছে? A0 0। দেখো A0 0 বসালাম, সামনে মাইনাস, আর ডিভাইডেড বাই হলো রেফারেন্স কলামের যে লোয়েস্ট ভ্যালু কি A3, এটা দিয়ে ভাগ দিয়ে দিলাম। প্রসেস এরপরে হুবহু বাকি সবগুলোর জন্য সেম, একটাই, যে রেফারেন্স কলামের সাথে তার পরবর্তী সংলগ্ন কলাম দিয়ে ম্যাট্রিক্স তৈরি করো এবং সামনে মাইনাস ডিভাইডেড বাই সেই রেফারেন্স কলামের লোয়েস্ট ভ্যালু। ক্লিয়ার? ঠিক সিমিলারলি খেয়াল করে দেখো এই পরবর্তীতে কি হবে। পরবর্তীতে আমি রেফারেন্স কলাম বসালাম, কিন্তু যেহেতু তিনটাই ব্যবহার করে ফেলছি, তার মানে কি আর তো কিছু নাই,
তারপর আমি 0 0 বসালাম। এখন যখনই 0 0 বসাবো, যেমন খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সটার ভ্যালু হবে 0। কারণ কি, এটার সাথে এটা গুণ করলেও 0, মাইনাস এটার সাথে এটা গুণ করলেও 0। 0 কে তুমি যাই দিয়ে ভাগ দাও, এটা আলটিমেটলি কি আসবে? 0ই হবে। ক্লিয়ার? তো এইভাবে আমি একটা রো কমপ্লিট করব। এখন পরবর্তী রো গুলোকেও কমপ্লিট করার সেম প্রসেস। এখন মজার ব্যাপার হলো যে স্যার আপনি এখানে B1 B2 কেন ধরছেন? এখন এটা ধরছি একটা কারণে, দেখো এই টোটালটাই কিন্তু একটা সংখ্যা হবে আলটিমেটলি, যদি আমি ক্যালকুলেশন করার পরে একটা সংখ্যা বের হবে, যেখানে যেহেতু এখানে A2 A1 A4 এগুলা দেয়া আছে, এই জন্য এখানে আমি সংখ্যাটা বের করতে পারতেছি না, কিন্তু সাধারণভাবে টেবিল তৈরি করছে। তাহলে কি এইটা যখন কোনো একটা সংখ্যা থাকবে 2 3 4, তখন কিন্তু আমি ক্যালকুলেট করে কিন্তু একটা সংখ্যা বের করে ফেলবো, তাই না? তো এর জন্য আমি টোটালটাকে B1 ধরলাম, কারণ পরবর্তী যখন কলাম আমি বানাবো বা পরবর্তী রো যখন আমি তৈরি করব, তখন তো আমি এই টোটালটাকে আমি লিখতে পারবো না, কারণ টোটালটা লিখলে অনেক বড় জায়গা নেবে। সো এই জন্য টোটালটাকে আমি B1 ধরে নিলাম, তারপর এটাকে আমি B2 ধরে নিলাম, ঠিক আছে? তারপর এটা যেহেতু কোনো ভ্যালু নাই, 0। এখন খেয়াল করে দেখো, এখন যদি আমি এই কলামটা তৈরি করতে চাই, এই কলামটা যদি আমি তৈরি করতে চাই, সরি কলাম না, আমি রো মানে রো কলাম বলতেছি, এই কলাম এই রোটা যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার আগের দুইটা কলাম লাগবে S2 S3, তাই না? যদি আমি এই রোটা তৈরি করতে চাই, তাহলে আমার আগের দুইটা কলাম লাগবে S2 S3, এই দুইটা কলাম লাগবে। আচ্ছা, এখন এই দুইটা যদি আমার কলাম লাগে, সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই দুইটা যদি আমার কলাম লাগে, তাহলে সেক্ষেত্রে আমার রেফারেন্স কলাম হবে কি? আমার রেফারেন্স কলাম হবে তখন স্যার এই A3 এবং B1, এইটা হবে আমার রেফারেন্স কলাম। ঠিক আছে, তাহলে আমি A3 B1 লিখলাম, এই দেখো এখানে A3 B1 লেখা, এইটা তো ব্যবহার করে ফেলছে, তার মানে পরবর্তী কলাম A1 B2, A1 B2, আগে একটা মাইনাস আর ডিভাইডেড বাই এই রেফারেন্স কলামের লোয়েস্ট ভ্যালু বাই B1। ক্লিয়ার? এইভাবে হলো তোমাকে বের করতে হবে। পরবর্তীতে খেয়াল করে দেখো, পরবর্তীটা কি, আমি অলরেডি এইটা ব্যবহার করে ফেলছি, মানে পরেরটা কিন্তু 0 0। তো তুমি যদি 0 0 বেরও করো, যেমন এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে একটা মাইনাস মিসিং আছে, তারপর যদি তুমি 0 0 ব্যবহার করো, আলটিমেটলি এটা কি হবে? 0ই কিন্তু হবে, এটা নিয়ে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। ঠিক সিমিলারলি এটা এখন আমি পরবর্তী লাস্ট কলাম যখন লাস্ট রো যখন বের করব, তখন কি এই দুইটা ব্যবহার করব, রেফারেন্স হবে B1 এবং C1। এবং C1 কেন ধরলাম? কারণ কি স্যার এইটাকে তো আমি ডিরেক্টলি পুরোপুরি একসাথে ব্যবহার করতে পারবো না, তো এইটা ইকুয়ালস টু C1 ধরে নিলাম। তাহলে B1 আর C1 হবে এখানে রেফারেন্স কলাম। তো দেখো এই যে এখানে B1 C1, আর পরবর্তী কলাম কি আছে? B2 0, এই দেখো B2 0 ডিভাইডেড বাই C1, সামনে একটা মাইনাস। আশা করি প্রসেসটা বুঝতে পারছো যে স্যার আসলে একটা যে রোটা আমি তৈরি করব, তার আগের দুইটা রো আমার লাগবে, সেই দুইটা রোর প্রথম যে কলামটা সেটা হবে আমার রেফারেন্স কলাম, এবং সেইটা ব্যবহার করে পরবর্তী কি আমার ম্যাট্রিক্স গুলা তৈরি করতে হবে। ক্লিয়ার? তো এখন একটা এক্সাম্পল যখন আমরা দেখবো, এক্সাম্পলটা দেখলে তোমাদের আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেমন বলো, খুবই সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি এবং এটা বাড়ি কাজও আছে, তোমরা তো এটা পারলে ইনশাল্লাহ ওইটাও পারবা তোমরা। বলছে ফাইন্ড আউট দ্য স্টেবিলিটি অফ দ্য গিভেন সিস্টেম, এই সিস্টেমটা স্টেবল কিনা এইটা তুমি বের করো। ঠিক আছে, তো সবার আগে আমাকে যেটা করতে হবে, তোমরা জানো আমাদের মেইন কাজ কিন্তু হর নিয়ে, আমাদের মেইন কাজ কিন্তু কি হর নিয়ে। তো আমরা যখন হর নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে হর বা ডিনোমিনেটর ইংলিশে বললে, এই পার্টটুকু নিয়ে আমাদের মেইনলি কাজ। তো এই পার্টটুকু নিয়ে যখন আমরা কাজ করবো, তো এটার ম্যাক্সিমাম ঘাত কত? এস কিউব। তো এস কিউব থেকে লেখা শুরু করলাম, এস কিউব, এস স্কোয়ার, S1, S⁻0, এই চারটা প্রথমে লিখে ফেললাম। তারপরে আমাদের কাজ কি স্যার? তারপরে আমাদের কাজ হলো স্যার দুইটা রো তৈরি করা, প্রথম দুইটা রো তৈরি করা। তাহলে এস কিউবের সহগ কত? এস কিউবের সহগ এখানে 1, দেখো এই 1টা এখানে বসছে 1, তারপর একটা বাদ দিব, তারপরে সহগ কি 31, এখানে এখানে 31 বসছে, তারপরে একটা বাদ দিব, তারপরে যেহেতু কিছু নাই 0 বসাই দিব আমি। ক্লিয়ার? যেহেতু কিছু নাই 0 বসাই দিলাম। তারপরে রোটা কিভাবে তৈরি করব স্যার? যেগুলো বাদ দিছি, যেমন বাদ দিছি কি 10,
বাদ দিছি কি 1030 বসাই দিলাম, তারপর কি আছে 0। তাহলে প্রথম আবার বলি, আরেকবার বলি যে স্যার আমার কাজ হলো হর নিয়ে বা ডিনোমিনেটর পার্টটা নিয়ে। তো ডিনোমিনেটর পার্টটা নিয়ে যখন হবে, তো তখন হলো তোমার প্রথম যেটা করতে হবে যে স্যার আমাকে ম্যাক্সিমাম ঘাত কত সেটা খুঁজে বের করতে হবে। ম্যাক্সিমাম ঘাত হলো স্যার এস কিউব, এখানে ম্যাক্সিমাম ঘাত হলো এস কিউব। তো এস কিউব যদি হয়, এস কিউব থেকে কি এস স্কোয়ার এস ওয়ান মানে এস টু দি পাওয়ার 1 এবং এস টু দি পাওয়ার 0 ব্যাক টু ব্যাক একবার নিচ পর্যন্ত আমরা লিখে ফেলবো। তো লিখে ফেলার পরে যেটা করতে হবে আমাকে, স্যার প্রথম দুইটা রো আমাকে তৈরি করতে হবে। প্রথম দুইটা রো যখন আমি তৈরি করতে যাব, খেয়াল করে দেখো স্যার এস কিউবের সহগ কত আছে, এস কিউবের সহগ আছে স্যার 1, সেটা আমি লিখলাম। তারপরে একটা বাদ দিব, তারপরে সহগটা কি আছে 31 লিখলাম, তারপর একটা বাদ দিব, তারপর একটা যেহেতু নাই 0 বসে দিলাম। ঠিক সিমিলারলি পরবর্তী রোতে কি করব, যেগুলো বাদ দিছি, যেমন 10 বাদ দিছি 10 লিখবো, 1030 বাদ দিছি 1030 লিখবো, আর যেগুলো বাদ দিছি সেগুলো আমরা লিখবো। ক্লিয়ার? আচ্ছা, তো লেখার পরে এই রোটা তৈরি করার পরে আমাদের নেক্সট কাজ যেটা হবে স্যার আমাদের ক্যালকুলেশন থার্ড রো তৈরি করা। আমি বলছিলাম যে স্যার আমরা যে কোনো রো তৈরি করতে গেলে তার আগের দুইটা রো লাগবে, তার মানে S2 আর S3 এই দুইটা রো লাগবে, এবং এই দুইটা রোর ফার্স্ট যে কলামটা হবে রেফারেন্স কলাম 1 এবং 10, এইটা হবে আমার রেফারেন্স কলাম। তাহলে আমি এই 1 আর 10 দেখো লিখলাম, লেখার পরে এইটা তো অলরেডি ব্যবহার করে ফেলছি। তাহলে পরবর্তী কলাম কি আছে 31 আর 1030, দেখো 31 আর 1030 এখানে বসলো, সামনে একটা মাইনাস, আর এই 1 আর 10 এর লোয়েস্ট ভ্যালু কি 10, এইটা বসলো কি আমার লাস্টে বা ডিভাইডেড বাই 10। এখন কিন্তু এটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, এটার সাথে এটা গুণ করব, 1 এর সাথে 1030 মাইনাস 10 এর সাথে 300 মানে 31, তাহলে আলটিমেটলি এটা হবে তোমার, যদি তোমরা ক্যালকুলেটরে চাপ দাও 1030 মাইনাস 310, ঠিক আছে, আসবে হলো 720, আসবে কত 720। এটাকে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও তাহলে আসবে কত 72, 72। আর আগে যেহেতু একটা মাইনাস আছে তাহলে আসবে অ্যাকচুয়ালি মাইনাস 72, ঠিক আছে, আগে যদি একটা মাইনাস থাকে তা হবে কি মাইনাস 72। এই যে এখন আমি যেমন আমাকে আর B1 বা C1 এগুলো ধরার কারণ নেই, কারণ কি এখানে যখন সংখ্যা চলে আসছে তখন কিন্তু আমি ইজিলি এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারতেছি। এখন দেখো মজার ব্যাপার, দেখো আমি পরবর্তীটা যখন আমি তৈরি করতে যাব আমি 1-10 লিখলাম, রেফারেন্সটা লিখলাম, কিন্তু অলরেডি আমি এই কলামটা ব্যবহার করে ফেলছি, তাহলে কিন্তু আমি এখানে কি আছে দুইটাই শূন্য, আমি শূন্য শূন্যকে এখানে বসাই দিলাম, আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে কি আসবে, এটা ক্যালকুলেট করলে শূন্যই আসবে। তো এটা যদি শূন্য হয় তাহলে তার পরেরটা তো অবশ্যই অবশ্যই শূন্য হবে। তাহলে লাস্ট যেই এটা আছে, লাস্ট যে কলামটা আছে সেটা যখন আমি তৈরি করব, ঠিক সিমিলারলি আমাকে আগের দুইটা কলাম লাগবে S2 S1, এবং আমার রেফারেন্স হবে কত 10 মাইনাস 72, 10 আর মাইনাস 72, এটা হবে আমার রেফারেন্স। তাহলে দেখো 10 মাইনাস 72 লিখলাম, আর এখন তার পরের কলাম 1030 আর 0, 1030 শূন্য বসালাম, সামনে একটা মাইনাস আর ডিভাইডেড বাই মাইনাস 72। এইটাকে তোমরা যদি ক্যালকুলেট করো পাবা কি 1030 0 0। তো এইভাবে আমাদের কিন্তু রাউথ টেবিলকে কমপ্লিট করতে হবে। এখনো কিন্তু আমরা সিস্টেমটা স্টেবল না আনস্টেবল এটা কিন্তু আমরা এখনো বের করি নাই, ঠিক আছে, কিন্তু আমরা প্রথমে যেটা দেখলাম যে স্যার রাউথ টেবিলটা কিভাবে তৈরি করে সেটা আমরা দেখলাম, ঠিক আছে, রাউথ টেবিলটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয় সেটা কি আমরা আগে দেখলাম। তো আমার নেক্সট যেটা কাজ হবে, আমাদের নেক্সট যে কাজটা হবে সেটা হলো এখন সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল এইটা বের করা, সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল এইটা বের করা। তো প্রথম দেখো কি আছে, আমাদের এর জন্য যেটা তৈরি করতে হবে যে স্যার এই রাউথ টেবিলের প্রথম কলামের যতগুলা ভ্যালু আছে সেগুলো আমাকে নিতে হবে। ভ্যালু আছে কত 1 10 মাইনাস 72 1030, যতগুলা কলামের মানে প্রথম কলামের যতগুলা ভ্যালু আছে সেগুলাকে আলাদা করতে হবে বা সেগুলা নিয়ে আমাদের এখন কাজ হবে সামনে। আচ্ছা,
যেমন দেখো ফার্স্ট কলামে প্রথম ছিল 1, তারপর ছিল 10, তারপর ছিল -72, তারপর হলো 1030। এখন এখানে আমাদের যেটা করতে হবে, এই ভ্যালুগুলো ইম্পর্টেন্ট হলো চিহ্নগুলা, মানে তোমার কি প্লাস না মাইনাস এটা ইম্পর্টেন্ট, ভ্যালুগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো চিহ্নগুলা, প্লাস নাকি মাইনাস সেটা হলো এখানে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমার প্রথমে ছিল এবং চিহ্নের পরিবর্তন, আমি যদি উপর থেকে নিচের দিকে আসি, দেখো আগে ছিল +1, নেক্সট রোতে আসছে হলো +10, এখানে কিন্তু প্লাস এবং প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। তারপর দেখো +10 পরবর্তী রোতে আসছে -72, এখানে কিন্তু প্লাস থেকে মাইনাস চিহ্নের পরিবর্তন হয়েছে, একটা পরিবর্তন হয়েছে। আবার -72 থেকে যখন আবার আমি 1030-এ আসলাম, তখন আমার কি হলো, মাইনাস থেকে প্লাসে আসলাম, তাহলে এখানেও কিন্তু আমার একটা চিহ্নের পরিবর্তন হয়েছে। তাহলে টোটাল চিহ্নের পরিবর্তন হলো কয়বার? দুইবার। চিহ্ন কয়টা আসছে সেটা না, কিন্তু চিহ্নের পরিবর্তন, মানে আমরা যদি ওপর থেকে নিচের দিকে যাই তাহলে কয়বার, যেমন প্লাস ছিল তারপর একটা প্লাস, কোনো চিহ্নের পরিবর্তন হয় নাই, প্লাস ছিল তারপর একটা মাইনাস, একবার চিহ্নের পরিবর্তন হয়েছে, মাইনাস ছিল তারপর একটা প্লাস, দুইবার চিহ্নের পরিবর্তন হয়েছে। তাহলে এই চিহ্নের পরিবর্তনটা আমাকে বের করতে হবে, কয়টা এটা বের করতে হবে। এবং সূত্রটা হলো যতগুলা চিহ্নের পরিবর্তন ততগুলো হলো রাইট হ্যান্ড সাইড পোল। এবং তোমরা সবাই জানো, আমি শুরুতে আজকে বলে আসছি যে রাইট হ্যান্ড সাইডে যদি কোনো একটা পোলও থাকে, রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের একটা পোলও থাকে, সিস্টেমটা হবে আনস্টেবল। মানে রাইট হ্যান্ড সাইডে যদি একটা থাকে, দুইটা থাকে, সিস্টেমটা হবে আনস্টেবল। এখানে সূত্রটা হলো যতগুলা সাইন চেঞ্জ, মানে যতগুলা চিহ্নের পরিবর্তন ততগুলা তোমার কি রাইট হ্যান্ড সাইড পোল। যেহেতু এখানে দুইটার তোমার কি বলে, যেহেতু এখানে দুইবার চিহ্ন পরিবর্তন হয়েছে, তাহলে রাইট হ্যান্ড সাইড কয়টা পোল, কয়টা? দুইটা। দেখো লেখা আছে হিয়ার 2 সাইন চেঞ্জেস, সো দ্য রাইট হ্যান্ড সাইড পোল ইকুয়ালস টু 2। আর আমাদের টোটাল পোল কয়টা? টোটাল পোল হলো ম্যাক্সিমাম ঘাত, এখানে ম্যাক্সিমাম ঘাত ছিল হলো s³ x³, তার মানে হলো টোটাল পোল সংখ্যা হলো 3টা, টোটাল পোল সংখ্যা হলো 3টা। তাহলে যদি এই 3টার মধ্যে যদি রাইট হ্যান্ড সাইডে থাকে 2টা, তার মানে একটা আছে কোথায়? একটা আছে হলো লেফট হ্যান্ড সাইডে। স্যার যেহেতু দুইটা রাইট হ্যান্ড সাইডে আছে, কারণ কি একটা গ্রাফের এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, যদি দুইটা রাইট হ্যান্ড সাইডে থাকে তাহলে আরেকটা কই থাকবে? এটা ডেফিনেটলি লেফট হ্যান্ড সাইডে থাকবে। তাহলে টোটাল পোল আমার হলো 3টা, যেটা ম্যাক্সিমাম পাওয়ার অফ 3, এস এর ম্যাক্সিমাম পাওয়ার হলো 3, তার মানে টোটাল পোল 3টা, আর রাইট হ্যান্ড সাইড পোল 2টা, এবং তাহলে লেফট হ্যান্ড সাইড পোল কয়টা? একটা। এবং সিস্টেমটা হলো আনস্টেবল, কারণ কি ইট হ্যাজ 2 রাইট হ্যান্ড সাইড পোল, এবং শর্ত হলো যদি একটাও রাইট হ্যান্ড সাইড পোল থাকে তাহলেও সিস্টেমটা আনস্টেবল। যদি একটাও রাইট হ্যান্ড সাইড পোল থাকে তাহলেও সিস্টেমটা আনস্টেবল। আর যদি একের অধিক থাকে তাহলে তো সেটা আনস্টেবল হবে, কিন্তু একটা থাকলো আনস্টেবল। তাহলে স্টেবল সিস্টেমের কি? স্টেবল সিস্টেমে দেখবা সবগুলা প্লাস নাহলে সবগুলা মাইনাস। এটা এই দুইটা কন্ডিশনে শুধুমাত্র সিস্টেমটা স্টেবল হবে। দেখবা সবগুলা ভ্যালুই হয়তো বা প্লাস, ভ্যালু কিন্তু ইম্পর্টেন্ট না, এর চিহ্নগুলো ইম্পর্টেন্ট, সবগুলাই ভ্যালুই দেখবা প্লাস নাহলে সবগুলাই দেখবা মাইনাস, কারণ এই ক্ষেত্রে শুধুমাত্র কি কোনো চিহ্নের পরিবর্তন হবে না। প্লাসের পরে প্লাস, এই প্লাসের পরেও প্লাস, এই পরে প্লাসের পরে প্লাস, কোনো প্রকার চিহ্নের পরিবর্তন না। আর যখন প্লাস মাইনাস থাকবে তখনই কিন্তু শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে, কারণ প্লাস থেকে মাইনাস হইলো একবার পরিবর্তন, আবার যদি প্লাস হয় দুইবার পরিবর্তন। ক্লিয়ার? তো এইভাবে হলো বেসিক্যালি সিস্টেমের স্ট্যাবিলিটিটা বের করা হয়। এখানে তোমার একেবারে লাইন টু লাইন বা মানে ইংলিশে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে, বইয়ে অতটা গোছানো ভাবে নাই, বইয়ে ডিরেক্টলি জাস্ট বলে দেওয়া আছে, কিন্তু কেন হইলো একেবারে আমি চেষ্টা করছি যতগুলা স্টেপ করা পসিবল হাতে লিখে আমি তোমাদেরকে লিখে দিছি, সো যাতে তোমরা ইজিলি সলিউশন গুলা করতে পারো। সো যে কোনো সিস্টেম পেলে তোমরা আগে রাউট টেবিল তৈরি করবা, রাউট টেবিল তৈরি করার প্রসেসটা তো বললাম, এবং পাশাপাশি তার ফার্স্ট কলামের ভ্যালুগুলা নিয়ে আসে, সেখানে যদি চিহ্নের পরিবর্তন হয় তাহলে রাইট হ্যান্ড সাইড পোল, আর রাইট হ্যান্ড সাইড পোল থাকা মানে হলো সিস্টেমটা আনস্টেবল। ক্লিয়ার? তো ঠিক সিমিলারলি তোমরা এই দুইটা বের করবা ইজিলি। ঠিক আছে, এখানে জাস্ট ঘাতগুলা বেশি আছে, আমি দুইটা দিলাম হোমওয়ার্ক, এখানে শুধু ঘাতগুলা বেশি আছে। যেমন এখানে s⁵, তার মানে একটু কলাম একটু বাড়বে, রো একটু বাড়বে, এখানে s⁴ আছে, তার মানে রো একটু বাড়বে, কিন্তু প্রসেস কিন্তু হুবহু
সেম, এবং সিস্টেমটা দেখে তোমরা রাউট টেবিল তৈরি করার পরে ফাইনালি তোমরা রাইট হ্যান্ড সাইড পোল ডিসাইড করবা কিভাবে, চিহ্নের পরিবর্তন, কারণ লেখাই আছে যে নাম্বার অফ সাইন চেঞ্জ ইকুয়ালস টু নাম্বার অফ রাইট হ্যান্ড সাইড পোল। যদি কোনো সাইন চেঞ্জ না হয় তাহলে তোমার কোনো রাইট হ্যান্ড সাইড পোলও থাকবে না, আর রাইট হ্যান্ড সাইড পোল না থাকলে কি আমাদের সিস্টেমটা স্টেবল। এই যে এইখানে শর্তটা দেয়া আছে যে when the no pole is on the right hand side the system is stable, and পোল যখন রাইট হ্যান্ড সাইডে থাকে তখন সিস্টেমের রেসপন্সটা কি ইনফিনিটি ভ্যালুর দিকে যায়, এর জন্য সিস্টেমে কখনোই রাইট হ্যান্ড সাইড পোল থাকতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের আরেকটা টপিক ছিল বাকি, যেটা হলো স্টেডি স্টেট এরর। এটা খুবই সহজ একটা টপিক, এবং এই ক্লাসটা আমি ডিরেক্টলি নিতে পারতেছি না। এই ক্লাসটা আমি তোমাদের হলো যে আমি তোমাদের রেকর্ডের ভিডিওটা দিব, এবং একেবারে হুবহু এই ক্লাসটাই করা আছে। তো ওই ভিডিওটা তোমরা একটু দেখবা, দেখলে তোমরা ইজিলি পারবা, একেবারে ইজিলি পারবা। মানে ওটা খুবই সহজ একটা টপিক, স্টেডি স্টেট এরর। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আজকে আমি আর মানে ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি না। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। তোমরা কি বুঝতে পারছো প্রসেসটা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো যেটা করবা তোমাদের যে এই এই আরেকটা ক্লাস আমি তোমাদের ভিডিও লেকচার দিব, তো ওই পর্যন্তই হবে তোমাদের সিলেবাস পরীক্ষার জন্য। এবং পরীক্ষাতে তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা আমি তোমাদের পরীক্ষার আগে জানাই দিব। এবং আমি তোমাদের যতটুকু পড়ালাম, যে যে টপিকগুলো পড়াইছি সেই টপিকগুলো তোমরা ম্যাথগুলা খুব ভালো করে দেখবা। ঠিক আছে, কারণ ওর মধ্যে থেকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিব বা পরীক্ষা নিব বা কুইজ দিব, যেটাই হোক ওর মধ্যে থেকে আমি নিব। ঠিক আছে, সো যতটুকু পড়াইছি, যেহেতু সময় আছে এখনো, ঠিক আছে, তো ওই কারণে আগে থেকে বলতেছি যে যে টপিকগুলো পড়াইছি সেই টপিকগুলো তোমরা ভালো করে পড়বা। এবং পাশাপাশি তোমরা যেটা করবা সেটা হলো যে আজকের এই টপিকটা তো পড়বা, আরেকটা টপিকের আমি ভিডিও তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, এবং ওইটাও তোমরা ক্লাস দেখে ওটা কমপ্লিট করে রাখবা। ক্লিয়ার? জি স্যার। তো ঠিক আছে, আজকে আর ক্লাস নিতে পারতেছি না, আমার এমনিতেও একটু মানে মানে আমি লাঞ্চ করিনি আর কি, আমার এমনি খারাপ লাগতেছে একটু কথা বলতে। যাই হোক, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাও করতে পারো, আর যদি না থাকে তাহলে এই পর্যন্তই আজকে ক্লাসটা। আর তোমাদের ওই ভিডিও ক্লাসগুলো আমি সবই আজকে রাতের মধ্যেই তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। তো তোমরা সবাই পড়াশোনা এর মধ্যে পড়াশোনাগুলো ভালো করে করবা। ঠিক আছে, আর সবাই ভালো থাকো।